সো গত ক্লাসে আমরা হচ্ছে এই পর্যন্ত আমরা দেখছিলাম সলভ প্রবলেম দেখছিলাম কিছু আমরা মিন ইনইকুয়ালিটিস দিয়ে। তো এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে এই আরো কয়েকটা থিওরেম প্রুফ করতে হবে এবং সেগুলো দিয়ে আমরা আরো কিছু সলভ প্রবলেম মানে প্রবলেম সলভ করব। তো তার মধ্যে এটা দেখো যে খুব দুইটা মানে একটা গুরুত্বপূর্ণ একটা থিওরেম এখানে বলা হয়েছে। এটা হচ্ছে যে দেখতেই পাচ্ছ যে দুইটা যদি কোয়ান্টিটি তোমার দেয়া থাকে, পজিটিভ পজিটিভ আনইকুয়াল কোয়ান্টিটি, দুইটা পজিটিভ আনইকুয়াল কোয়ান্টিটি, কোয়ান্টিটি বলতে রিয়েল নাম্বার আর কি, দুইটা পজিটিভ আনইকুয়াল রিয়েল নাম্বার এ এবং বি যদি দেয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে এই দুইজনের আগে দেখো এই পাশে কি করা হয়েছে সেটা হচ্ছে দুইজনের পাওয়ার করা হয়েছে, অর্থাৎ এ এর পাওয়ার এ টু দি পাওয়ার এম, দেন বি এর পাওয়ার বি টু দি পাওয়ার এম, পাওয়ার করে দেন হচ্ছে আমি যোগ করে 2 দিয়ে ভাগ দিছি। তার মানে অর্থাৎ এই দুইটা কোয়ান্টিটির এম তম ঘাতের কি বলতে পারি আমরা, এম তম ঘাতের অ্যারিথমেটিক মিন, তাই না? যে আমাদের কোয়ান্টিটি দুটো ছিল এ বি, আমি যদি সরাসরি এই দুটাকে অ্যারিথমেটিক মিন করতাম তাহলে হতো এ প্লাস বি বাই টু। এটা ছিল আমাদের অ্যারিথমেটিক মিনের ফর্মুলা। আর যদি আমি বলি যে এই দুইটা কোয়ান্টিটির এম তম পাওয়ার, এম তম ঘাত করে দেন হচ্ছে তুমি অ্যারিথমেটিক মিন বের করো, তাহলে এ এর এম তম ঘাত হচ্ছে এ টু দি পাওয়ার এম, বি এর এম তম ঘাত হচ্ছে বি টু দি পাওয়ার এম। এখন এই দুইজনের যদি অ্যারিথমেটিক মিন করি তাহলে হবে এম প্লাস বি এম, এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই টু। এটা হচ্ছে এই দুইটা কোয়ান্টিটি এম তম পাওয়ারের অ্যারিথমেটিক মিন। তো এখন আমাদের থিওরেম কি বলতেছে, থিওরেম বলতেছে যে এই জিনিসটা, অর্থাৎ এই আগে তুমি এম তম পাওয়ার করে দেন অ্যারিথমেটিক মিন করলে সেটা অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল টু কি হবে, এই দুইটা কোয়ান্টিটির অ্যারিথমেটিক মিনের এম তম পাওয়ার। বাম সাইডটা খেয়াল করো যে পাওয়ারটা পরে নেওয়া হয়েছে, এখানে আগে ব্র্যাকেটের মধ্যে কি করা হয়েছে এ প্লাস বি বাই টু, তার মানে কি ওই অরিজিনাল দুইটা কোয়ান্টিটিকে আগে আমরা অ্যারিথমেটিক মিন বের করছি, তারপরে সেটার পাওয়ার এম দিছি। তাহলে দুইটা জিনিসের পার্থক্য বোঝা গেছে তো, একটা হচ্ছে আগেই হচ্ছে পাওয়ার করে নিলাম এই যে এখানে, দেন হচ্ছে তাদের গড় করলাম, আর এখানে হলো আগে গড় করলাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, দেন হচ্ছে তাদের পাওয়ার এম করলাম। আচ্ছা, এখানে একজন বলছে যে ইসমাত জাহান সপ্তর্ষি, এটা তো আমি বলে দিছি রে বাবা, রেফারেন্স ওয়ান তো আমি বলছি, এটা তো পিডিএফ নাই, মানে অ্যাটলিস্ট আমি পাই নাই, তোমরা কেউ পাইলে আমাকে দিতে পারো, বাট এটা বইটা তোমরা নীলক্ষেতে গেলে পেয়ে যাবা, নীলক্ষেতে গেলে পাবা, বা সিনিয়র কারো থেকেও নিতে পারো যদি তার না লাগে। ঠিক আছে, ওকে। তো যেখানে ছিলাম আমরা, যে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওই দুইটা কোয়ান্টিটির এম তম পাওয়ার করে দেন যদি অ্যারিথমেটিক মিন করি, অর্থাৎ আগে পাওয়ার তারপরে গড়, তাহলে সেটা সবসময় বড় বা ইকুয়াল হবে কার চেয়ে, আগে গড় দেন পাওয়ার করার চেয়ে। ঠিক আছে, এই লাইনটা। তবে এখানে শর্ত আছে, শর্ত হচ্ছে যে আমি যে পাওয়ার করতেছি এম যেটা, সেটা অবশ্যই রিয়েল নাম্বার হতে হবে এবং এমটা 0 থেকে 1, এই ওপেন ইন্টারভেল, এটা একটা ওপেন ইন্টারভেল, যেহেতু এখানে রিয়েল নাম্বার বলছি, এই 0 আর 1 মানে কি আবার শুধু 0 আর শুধু 1 ভাইবো না, ঠিক আছে? তাহলে কিন্তু এইভাবে লিখতাম, যদি এইভাবে লিখতাম তোমরা সেট পরে আসছো, সো এইভাবে লেখার মানে হচ্ছে শুধু 0 আছে আর 1 আছে। আর এটা হচ্ছে ইন্টারভেল, আমি পড়াইছিলাম সেট এবং ইন্টারভেল দুটোর মধ্যে পার্থক্য বা সিমিলারিটি কি। তো এইটা মানে হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে যত নাম্বার আছে, তবে 0 নিজে থাকবে না, 1 নিজেও থাকবে না। তো এই এই নাম্বার গুলো হতে পারবে না এম, এইগুলো যদি হয় সেক্ষেত্রে তোমার এই ইনইকুয়ালিটি সাইনটা উল্টা হয়ে যাবে। দেখো যেখানে লেখা আছে যে অলসো ইফ এম ইজ এনি রিয়েল নাম্বার ইন দ্য রেঞ্জ 0 <m <1, তাহলে আমরা সেই ক্ষেত্রে উল্টাটা পাবো, এখানে ছিল গ্রেটার ইকুয়াল, এখন পাবো লেস দেন। ঠিক আছে, আর ইকুয়ালিটিটা কখন পাবো, ইকুয়ালিটিটা হোল্ড করবে যদি এম এর ভ্যালু 0 আর 1 এক্স্যাক্টলি 0 হয় অথবা 1 হয়। এটা তুমি বসাই দেখতে পারো যে 0 আর 1 বসালে আসলে ইকুয়াল হয়ে যাবে। আচ্ছা, তো এটা প্রুফটা খুব বেশি কঠিন না, খুব ইজিলি করা আছে। তোমরা এই যে রেফারেন্স 1 এর থিওরেম 3 দেখবা, পেজ 487। যদি কারো কোনো সমস্যা হয় বুঝতে, ওটা পড়ে যদি কোনো লাইন বুঝতে না পারো তাহলে সেক্ষেত্রে আমাকে জানাবো গুগল ক্লাসরুমে, আমি ওখানে অ্যান্সার করে দিব।
আচ্ছা, তো সব পরীক্ষায় সরাসরি যদি এই থিওরেমটা এভাবে বলে দেয়া থাকে দেন প্রুফ করতে বলে তাহলে তো করতে পারবেই আশা করি। আবার চাইলে এই প্রবলেমটাকে মানে এই থিওরেমটাকে আমি চাইলে কিন্তু এই যে দেখো এভাবেও কোশ্চেন করতে পারি। ঠিক আছে, একই কথা কিন্তু এখানে আমি কি বলছি, শো দ্যাট দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য mth পাওয়ার অফ টু পজিটিভ আনইকুয়াল কোয়ান্টিটিস। তার মানে কি, এই যে বাম সাইডটা, যে অ্যারিথমেটিক মিন মানে গড়, কার গড়, mth পাওয়ার অফ দ্য টু পজিটিভ আনইকুয়াল কোয়ান্টিটিস, দুইটা পজিটিভ কোয়ান্টিটির mth পাওয়ারের গড়, তার মানে বাম পাশ, ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু দ্য mth পাওয়ার অফ দ্য অ্যারিথমেটিক মিন। তার মানে আগে অ্যারিথমেটিক মিন তার mth পাওয়ার, তার মানে এই যে ডান সাইডটা, where m is a real number and m does not belong to the interval 0 to 1 open interval। অর্থাৎ এই জিনিসটাই ম্যাথমেটিক্যালি না বলে আমি হচ্ছে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বললাম। সো পরীক্ষায় এরকম শুধু এই থিওরেমের ক্ষেত্রে না, অনেক থিওরেমের ক্ষেত্রেই এই ধরনের ঘটনা ঘটতে পারে যে তোমার হয়তো দেখা যাচ্ছে সরাসরি থিওরেমটা ম্যাথমেটিক্যাল ফর্মে না দিয়ে হয়তো ল্যাঙ্গুয়েজে দিয়ে দিল। তো ল্যাঙ্গুয়েজে দিয়ে দিলে তোমাদের ভয় পাওয়ার কিছু নাই যে এটা তো পড়ি নাই, বা অনেকেই ফ্রিক আউট হয়ে যাও যে কোশ্চেন দেখেই যে এরকম কোনো কোশ্চেন তো পড়ি নাই, মনে পড়তেছে না। এটা ভয় পাওয়ার কিছু নেই, কোশ্চেনটা পড়ো, বোঝার চেষ্টা করো, তাহলে তুমি দেখবা যে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তো এখন এইখানে যে ব্যাপারটা, এখানে আমরা এই জিনিসটা দেখলাম যে দুইটা কোয়ান্টিটির ক্ষেত্রে এই ঘটনাটা ঘটতেছে, এ আর বি দুইটা যদি নাম্বার দেয়া থাকে তাহলে আমি আগে গড় করে, সরি আগে পাওয়ার করে দেন গড় করলে সেটা সবসময় বড় হবে অথবা সমান হবে যে আগে গড় তারপরে পাওয়ার করার চেয়ে। তো এটা দুইটা নাম্বারের ক্ষেত্রেই শুধু হবে নাকি এন সংখ্যক নাম্বারের ক্ষেত্রে হবে, প্রশ্নটা এসে যায়। তাহলে সেই জিনিসটাই পরে এই যে এখানে আবার রিজলভ করা আছে। তো এগুলোর প্রুফও যদি কেউ ইন্টারেস্টেড থাকো দেখতে পারো। তবে মানে এগুলোর প্রুফ পরীক্ষায় আসার জন্য খুব একটা আমি বলবো না যে খুব একটা জরুরি, তবে প্রুফটা অবশ্যই যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারো। তো এখানে হচ্ছে যে এন সংখ্যক নাম্বারের জন্য এই আগের আগের থিওরেমটাই জাস্ট এখন এক্সটেন্ডেড করা হয়েছে যে এন সংখ্যক যদি পজিটিভ আনইকুয়াল কোয়ান্টিটি দেওয়া থাকে এ ওয়ান আপ টু এ এন, তাহলে সেই ক্ষেত্রেও আমরা এই যে সেম একই স্টাইল যে আগে হচ্ছে তাদের এম তম পাওয়ার করে দেন হচ্ছে যদি তুমি গড় করো, তার মানে এম তম পাওয়ার করব সবগুলো, তারপরে সবগুলো যোগ করব, যোগ করে যেহেতু এনটা নাম্বার আছে এন দিয়ে ভাগ করব। এটা হচ্ছে এম তম পাওয়ার গুলোর গড়, সেটা সবসময় গ্রেটার অর ইকুয়াল হবে ওই যে তাদের আগে গড় করে তারপরে এম তম পাওয়ার করলে। এই যে আগের মতোই এম এর ভ্যালু গুলো রিয়েল নাম্বার অথবা জিরো থেকে রিয়েল নাম্বার হতে হবে এবং জিরো থেকে ওয়ানের মধ্যে থাকতে পারবে না, এই ইন্টারভেলের মতো ওপেন ইন্টারভেলের মধ্যে থাকতে পারবে না। ইকুয়ালিটি হোল্ড করবে যদি এম ইকুয়াল টু জিরো ওয়ান হয়, আর হচ্ছে যদি ওই রেঞ্জের মধ্যে এম থাকে তাহলে এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ হুবহু আগেরটাই, জাস্ট দুইটা নাম্বারের বদলে এখানে এন সংখ্যক নাম্বার। তো আরো একটা থিওরেম আছে, এটাও খুব পাওয়ারফুল একটা থিওরেম, এগুলো আমরা মানে প্রবলেম সলভ করতে কাজে লাগাবো। তো এখানেও দেখো কি বলা আছে যে এন সংখ্যক নাম্বারের জন্য এখন যেটা দেয়া আছে যে আগের মতোই আমরা বাম পাশ সেমই আছে যে এম তম পাওয়ার গুলোর গড়, আর ডান পাশে এখন কি হয়ে গেছে দেখো, ডান পাশে হচ্ছে যে প্রথম পার্ট যেটা সেটা হচ্ছে ওই নাম্বার গুলোর আর তম পাওয়ারের গড়। দেখো প্রত্যেকটা নাম্বারের পাওয়ার কত হয়েছে আর, এ ওয়ান টু দি পাওয়ার আর, এ টু টু দি পাওয়ার আর, ঠিক আছে, এ এন টু দি পাওয়ার আর, অর্থাৎ আর তম পাওয়ারের পাওয়ার গুলোর যোগ যোগ করে এন দিয়ে ভাগ দিছি, তার মানে আর তম পাওয়ার গুলোর গড় ইনটু এম মাইনাস আর তম পাওয়ার গুলোর গড়, যেখানে ওই যে আর এর ভ্যালুটা অবশ্যই ওই জিরো থেকে এম এর মধ্যে কোনো একটা ভ্যালু। অর্থাৎ তুমি এখানে যদি ধরো এম এর ভ্যালু যদি সাপোজ তোমার 5 হয়, তাহলে এই পাশে কি পাবা, সব এ ওয়ান টু দি পাওয়ার ফাইভ, এ টু এ টু টু দি পাওয়ার ফাইভ, এভাবে এ এন টু দি পাওয়ার ফাইভ, অর্থাৎ ফিফথ পাওয়ার এই পাশে হবে সব ফিফথ পাওয়ার, যে কটা নাম্বার আছে 10টা যদি নাম্বার থাকে তাহলে নিচে 10, টোটাল এ ওয়ান এ টু এরকম যদি এ টেন পর্যন্ত থাকে, তাহলে এখানে হচ্ছে ফিফথ পাওয়ার, আর সেটা গ্রেটার দেন হবে এই পাওয়ারটাকে তুমি ভাগ করে নিতে পারো। ভাগ করে নিয়ে ধরো তুমি আর এর ভ্যালু নিলে হচ্ছে যে আর এর রেঞ্জটা হবে হচ্ছে এই জিরো আর এম এর মধ্যে যে কোনো একটা নাম্বার, তাহলে আবার এটা হচ্ছে এম, তাহলে আর হচ্ছে আমি যদি সাপোজ ধরো 2 নেই, তাহলে আমি এই পাশে লিখবো এ ওয়ান স্কোয়ার এ টু স্কোয়ার আপ টু এ এন স্কোয়ার বাই, এখানে 10টাই নাম্বার আছে 10 হবে, ইন্টু এ পাশে এম মাইনাস আর, অর্থাৎ ওই আর কে এম থেকে বাদ দিলে যত হয়, তাহলে এখানে হয়ে যাবে কিউব, যেহেতু এম এর ভ্যালু 3 আর আর এর ভ্যালু 2। অর্থাৎ বোঝা যাচ্ছে যে কাইন্ড অফ আমরা পাওয়ারটাকে দুইটা ভাগে স্প্লিট করতেছি, দুইটা ভাগে ভাগ করতেছি, ঠিক আছে।
ভাগ করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওই অরিজিনাল পাওয়ার যেটা এম, সেই এম তম পাওয়ার গুলোর গড়টা সবসময় বড় হবে কাদের চেয়ে। তুমি যদি ওই পাওয়ারটাকে দুইটা স্প্লিট করে দেন ওই দুই স্প্লিটের পাওয়ারের গড়গুলো নাও, একটা হচ্ছে আর তম পাওয়ারের গড়গুলো নাও, আর তারপরে এম মাইনাস আর তম পাওয়ারের গড়গুলো নিয়ে দুইটা যদি গুণ করো, তাও ওইটার চেয়ে বড় হবে, ছোট হবে। ঠিক আছে, এই ডান সাইডটা ওইটার চেয়ে ছোট হবে। তো এগুলো মানে মনে রাখতে খুব বেশি কষ্ট হওয়ার কথা না, যদি একটু কম্পারিজন করে করে বা আসলে ঘটনাটা কি ঘটতেছে সেটা চিন্তা করে করে স্টেটমেন্ট গুলো পড়ো, তাহলে দেখবা যে মনে রাখতে খুব বেশি কষ্ট হবে না। আদারওয়াইজ যদি জাস্ট মানে না বুঝে কিছু পড়ে যাও, তাহলে কিন্তু দেখবা যে মাথায় রাখা ডিফিকাল্ট হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমরা নেক্সট কিছু সলভ প্রবলেম দেখি এই দুইটা তিনটা যে থিওরেম পড়লাম সেগুলো দিয়ে। প্রথম যে প্রবলেমটা আছে দেখো, বলছে যে যে কোনো তিনটা পজিটিভ আনইকুয়াল কোয়ান্টিটি এবিসি যদি দেয়া থাকে তাহলে তোমাকে দেখাতে হবে এই এই জিনিস। আচ্ছা, তো এখন এটা দেখানোর জন্য আমরা প্রথম যেই লাইনটা লিখছি, a to the power 4 plus b to the power 4 plus c to the power 4 divided by 3 is greater than this, এটা বলো তো এই যে একটু আগে যে তিনটা থিওরেম পড়লাম, কোন থিওরেমটা থেকে আসছে এই লাইনটা? শেষেরটা। হ্যাঁ, এক্স্যাক্টলি, এই যে এই মাত্র আমরা যে থিওরেমটা পড়লাম সেখান থেকে এই লাইনটা আসছে শেষেরটা। তাহলে এই 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 জায়গাতে এম এর ভ্যালু কত আর আর এর ভ্যালু কত সেটা একটু বলো। M4 আর আর হচ্ছে 1। আর ওয়ানও ধরতে পারো, আর থ্রিও ধরতে পারো, সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ, আর থ্রিও ধরতে থ্রি। পারো, হ্যাঁ ভেরি গুড। থ্রি হলেও হবে, আর তুমি যদি মনে করো এইটা আর, তাহলে এটা হচ্ছে এম মাইনাস আর, তাতেও তো সমস্যা নাই। ঠিক আছে, আমি তো প্রোডাক্ট এদিক সেদিক করে লিখতেই পারি। ঠিক আছে, তাতেও অসুবিধা নেই, থ্রি ধরলে হবে, ওয়ান ধরলে হবে, হোয়াট এভার। তাহলে এই যে এখানে হচ্ছে আর কিউব, মানে আর মানে হচ্ছে থ্রি, তাহলে যে কিউব বি কিউব সি কিউব, আর এখানে হচ্ছে এম মাইনাস আর, তার মানে ফোর মাইনাস থ্রি, তার মানে হচ্ছে ওয়ান, তো ওয়ানটা আর এখানে লিখি নেই আমি। আচ্ছা, আর নিচে হচ্ছে ওই যে যে কয়টা নাম্বার আছে, তিনটা নাম্বার আছে, তাই এই যে সবগুলোই তিন। এখন তারপরে বুঝতেই পারতেছো, তিন দিয়ে আমি যদি এই পাশে মাল্টিপ্লাই করি, তাহলে এই একটা তিন চলে যাবে, বা বোথ সাইডে যদি তিন দিয়ে মাল্টিপ্লাই করি, এই পাশে তিন চলে যাবে, এই পাশে একটা তিন চলে যাবে, তাহলে এই পাশে এটা থাকবে, আর এই পাশে থাকলে হচ্ছে 1/3 এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি। তো এটাকে এক নাম্বার দিয়ে রাখলাম। এখন আবার আমরা ওই যে এম গ্রেটার দেন জিএম, যেহেতু পজিটিভ আনইকুয়াল কোয়ান্টিটি বলছে, তাহলে ওই এখানে আর ইকুয়াল সাইন দিচ্ছি না, কারণ আমাদের এম আর জিএম ইকুয়াল হইতে পারে এই শর্ত আমরা দেখছিলাম যদি নাম্বারগুলো সব একটা একটার সাথে ইকুয়াল হয় সেই ক্ষেত্রে। তাহলে এখানে তো আমরা বলেই দিছে পজিটিভ আনইকুয়াল কোয়ান্টিটি, তাহলে সেক্ষেত্রে আমরা এম গ্রেটার দেন জিএম লিখলেই হচ্ছে। তো এখন এম গ্রেটার দেন জিএম অ্যাপ্লাই যদি করি এই তিনটা নাম্বারের জন্য, এ কিউব বি কিউব আর সি কিউব, এই তিনটা নাম্বারের উপরে তুমি যদি হচ্ছে এম এম গ্রেটার দেন জিএম অ্যাপ্লাই করো, তাহলে এই তিনটা নাম্বারের আগে এম কত, এম হচ্ছে তাদের যোগফলের যোগ যোগ করে তিন দিয়ে ভাগ, আর গ্রেটার দেন জিএম, জিএম হচ্ছে কি হবে, এই তিনটা নাম্বার কি করতে হবে, গুণ করে তারপরে তার কি করতে হবে, তিনটা নাম্বার যেহেতু কিউব রুট নিতে হবে, তার মানে হচ্ছে এ কিউব বি কিউব সি কিউব, এই তিনটা নাম্বার আমার আছে, তিনটা নাম্বারের জিওমেট্রিক মিন হচ্ছে তাদের গুণফল টু দি পাওয়ার 1/, যে কটা সংখ্যা, তার মানে 1/3। তাহলে এখন তাহলে দেখো যে এই পাওয়ার গুলো তাহলে চলে যাচ্ছে, আলটিমেটলি থাকতেছে কি এ বি সি। তাহলে আমরা দেখলাম যে এই 1/3 এ কিউব বি কিউব সি কিউব, এটা আবার এবিসির চেয়ে বড়। তো এই এক নাম্বার আর দুই নাম্বার যদি তাহলে আমরা একসাথ করি, তাহলে কি লিখতে পারি, এই অরিজিনাল রেজাল্টটা চলে আসে না? বোঝা যায় কিনা দেখো, আমি আবার দেখাচ্ছি। আমরা তাহলে এই পর্যন্ত তো পাইলাম যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ডিভাইডেড বাই 3 ইজ গ্রেটার দেন এবিসি, এটা পাইছি। এ পর্যন্ত আশা করি বোঝা গেছে। তো তাহলে এখন তুমি চাইলে এটাকে রিপ্লেস করতে পারো একে, অথবা তুমি বোথ সাইডে এ প্লাস বি প্লাস সি দিয়ে গুণ করতে পারো, তাইলেও হয়। ঠিক আছে, এই 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 ইনইকুয়ালিটিটার বোথ সাইডে যদি এ প্লাস বি প্লাস সি দিয়ে গুণ করি, আর এ প্লাস বি প্লাস সি দিয়ে গুণ করলে ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না, কারণ হচ্ছে
আমার বলা আছে এ বি সি প্রত্যেকই হচ্ছে পজিটিভ কোয়ান্টিটি, তাহলে এ প্লাস বি প্লাস সি এটাও একটা পজিটিভ কোয়ান্টিটি। তো পজিটিভ কোয়ান্টিটি দিয়ে আমি গুণ করলে তো সাইন চেঞ্জ হবে না, তাহলে এই পাশেও গুণ করলাম, এ পাশেও এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে এখন এই এই জিনিসটা তুমি হচ্ছে এইখানে নিয়ে যাও। এই যে এই পার্টটা আবার আমি দেখে আসছি কি, এই বাম বাম সাইডের যে পার্টটা, এই পার্টটা সেটা আবার কার চেয়ে বড়, মানে কার চেয়ে ছোট, সেটা হচ্ছে এই যে এ প্লাস বি প্লাস সরি এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 এর চেয়ে ছোট। তো তাহলে এখন এই দুইটাকে কম্বাইন করলেই হয়ে যাচ্ছে যে এ প্লাস, তার মানে হচ্ছে আমরা পেয়ে গেলাম এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4। এটা হলো কার চেয়ে, এটার চেয়ে বড় ছিল, ঠিক আছে, এই পার্টটার চেয়ে বড় ছিল। আবার এই পার্টটা আবার এটার চেয়ে বড়, তার মানে আলটিমেটলি এটা এটার চেয়ে বড়, ওই যে ট্রানজিটিভিটি যেটা, ঠিক আছে, ট্রানজিটিভ ল অনুযায়ী। তাহলে হয়ে গেল প্রমাণ। নেক্সট আর একটা দেখি, এখানেও তিনটা পজিটিভ আনইকুয়াল কোয়ান্টিটি দেয়া আছে এবং আরেকটা দেয়া আছে একটা পজিটিভ ইন্টিজার n দেয়া আছে। তোমাকে দেখাতে হবে এই ঘটনা, ঠিক আছে, তাহলে সরি এই ঘটনা দেখাতে হবে, a প্লাস বি প্লাস সি হোল টু দি পাওয়ার n ইজ লেস দ্যান 3 টু দি পাওয়ার n মাইনাস 1 a n প্লাস b n প্লাস c n। তাহলে বলো এই এখানে যে লাইনটা লিখছি, এটা যে একটু আগে যে থিওরেম পড়লাম কোনটা কোনটা অনুযায়ী লিখছি, প্রথমটা নাকি দ্বিতীয়টা না তৃতীয়টা? এনিওয়ান? প্রথমটা। মানে প্রথমটাতে দুইটা নাম্বার ছিল, প্রথমটারই দ্বিতীয়টা ছিল এক্সটেন্ডেড ভার্সন, দ্বিতীয়টাতে n সংখ্যক নাম্বার ছিল। তার মানে আমরা বলতে পারি হ্যাঁ তুমি প্রথমটা বলছো, প্রথমটা আসলে দুইটা নাম্বারের জন্য, তো দ্বিতীয়টা আসলে অ্যাপ্রোপ্রিয়েট বেশি, কারণ দ্বিতীয়টাতে আমাদের n সংখ্যক, n এর ভ্যালু 2 3 4 যে কোনো কিছু হতে পারে। তাহলে আমাদের এই দ্বিতীয় থিওরেম যেটা ছিল যে আগে হচ্ছে পাওয়ার করে তারপরে গড় করলে সেটা বড় হবে এটার চেয়ে। তো এখন এই লাইনটা যদি লিখতে পারো, বুঝতে পারো, তাহলে এখান থেকে এখন এটা আনা যাবে না? কি করতে হবে বলো দেখি, এনিওয়ান? থ্রি টু দি পাওয়ার এন দিয়ে দুই দিকে মাল্টিপ্লাই করে দিলে, হ্যাঁ এক্স্যাক্টলি 3 টু দি পাওয়ার n দিয়ে দুই পাশে মাল্টিপ্লাই করে দিলেই, এখানে 3 টু দি পাওয়ার n নিচে আছে, এই যে n টাকে তুমি যদি ভাগ করে দাও a প্লাস বি প্লাস সি হোল টু দি পাওয়ার n বাই 3 টু দি পাওয়ার n, তাহলে 3 টু দি পাওয়ার এখানে থাকবে না, চলে যাবে। আর এখানে 3 টু দি পাওয়ার n আর নিচে একটা 3 আছে, তার মানে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 আসবে। আর এই যে এই পার্টটা তো থেকে যাবে a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার n। তাহলে এটা গ্রেটার দ্যান হয়ে গেল a প্লাস b প্লাস c হোল টু দি পাওয়ার n। এটাই তো এটা, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ওকে, তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাই। এখানে আরেকটা প্রবলেম দেয়া আছে, দেখো যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার x এর জন্য দেখাতে হবে যে x ওভার 1 প্লাস x ইজ লেস দ্যান ln 1 প্লাস x ইজ লেস দ্যান x। তিনটা পার্ট। তো প্রথম এখানে এখানে দেখো আমি কিন্তু হিন্টস দিছি, পরীক্ষায় শুধু এই পার্টগুলো লিখবা না, পরীক্ষায় অবশ্যই তোমাকে ডিটেইলস লিখতে হবে। আচ্ছা, তো আমরা জানি যে ই টু দি পাওয়ার এক্স এক্সপোনেনশিয়াল যে ফাংশন ই টু দি পাওয়ার এক্স, সেটাকে যদি হচ্ছে ইনফাইনাইট সিরিজে প্রকাশ করি, ইনফাইনাইট সিরিজে প্রকাশ করলে এইভাবে তো লেখা যায়, এটা তো তোমরা সবাই জানো আশা করি, এটা তো আমি এখন ব্যাখ্যা করার স্কোপ নাই। তো এটা যদি কেউ না বুঝে থাকো, এটা তোমাদের অনেক আগেই ছিল, এসএসসি তেও ছিল, আই থিংক এইচএসসি তেও ছিল, এবং ক্যালকুলাসেও এই জিনিস পড়ার কথা, ম্যাকলরিন সিরিজ, তারপরে ওইখানে ই টু দি পাওয়ার এক্স এর এক্সপানশন, তারপরে এটার আরো অনেক ধরনের প্রমাণ আছে। ইউটিউবে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবা যদি কেউ মানে ইন্টারেস্টেড হও যে এই জিনিসটা আসলে কিভাবে হয়। আচ্ছা, তো এখন আমরা দেখি যে এই এক্সপানশন থেকে আমরা কি লিখতে পারি। দেখো যে ই টু দি পাওয়ার এক্সটাকে যদি এইভাবে এক্সপান্ড করি, তো দেন এখান থেকে আমরা কি এই কথাটা লিখতে পারবো কিনা, এই লাইন থেকে। এখানে আমি মাঝখানে একটা আরো কয়েকটা লাইন আছে, আমি দেখাচ্ছি যে যেহেতু ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এই একটা ইনফাইনাইট সিরিজের যোগফলের সমান, এখানে আমাদের দেখো বলা আছে এক্স হচ্ছে একটা পজিটিভ রিয়েল নাম্বার, তার মানে তোমার এই যে এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব, এগুলো সবই তো পজিটিভ নাম্বার, তাই না? এখন আমি যদি
এই পার্টটুকু, এই যে এই প্রথম দুইটা টার্ম রেখে বাকি পরের টার্মগুলো বাদ দিয়ে দিই, তার মানে কি আমি ডান পাশ থেকে কিছু পজিটিভ নাম্বার বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, যে নাম্বারগুলো আমার যোগ করা ছিল। তাহলে সেই নাম্বারগুলো যদি বাদ দিয়ে দিই, তাহলে এই ডান পাশে যে দুইটা টার্ম থাকলো, এই দুইটা টার্ম কি হলো, আগের চেয়ে ছোট হয়ে গেল না, আগের চেয়ে ভ্যালু কমে গেল, কারণ আমি কিছু পজিটিভ সংখ্যা এটার সাথে যোগ করা ছিল, সেগুলো বাদ দিয়ে দিচ্ছি। তাহলে বাদ দিয়ে দিলে ডান পাশটা ছোট হয়ে গেল, আর বাম পাশ তো e⁻x যা আছে তাই। তার মানে আমি যদি এই পার্টগুলো বাদ দিয়ে লিখি, তাহলে সেই ক্ষেত্রে আমাকে লিখতে হবে e⁻x ইজ গ্রেটার দ্যান 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল। এই কথাটা আশা করি বোঝা গেছে। তো এখন এই 1 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু তো হচ্ছে 1, এটা আমরা জানি। তাহলে এটাকে আমি জাস্ট সিম্পলি x লিখতে পারি, যে e⁻x ইজ গ্রেটার দ্যান 1 প্লাস x। এখন তুমি জাস্ট বোথ সাইডে কি করতে হবে, বোথ সাইডে ln অ্যাপ্লাই করতে হবে। ln অ্যাপ্লাই করলে তাহলে এই পাশে থাকবে x আর এই পাশে ln 1 প্লাস x, ঠিক আছে। সো দেখো এটাই হচ্ছে আমাদের এই যে এই পার্টটা, সেকেন্ড পার্টটা প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এখন এই পাশের বাম পাশটা প্রমাণ করার জন্য আবার আগের মতো এখন আমরা হচ্ছে e⁻x ডিভাইডেড বাই 1 প্লাস x এর সিরিজ করতেছি। তাহলে e⁻x এর সিরিজ যদি আমরা জানি, তাহলে e⁻x বাই 1 প্লাস x এটার সিরিজও আমরা পারবো, যে এখানে এই পুরোটাকেই আমার কি ধরে নিতে হবে, x ধরে নিতে হবে। তাহলে 1 প্লাস কি লিখতে হবে, 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল ইনটু, মানে এই সিরিজটাকে তো আমি চাইলে এভাবে লিখতে পারতাম যে 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল ইনটু x প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু x স্কয়ার, এভাবে তো লেখা যায়। তাহলে 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে x মানে হচ্ছে আমার এই পুরোটা x বাই 1 প্লাস x, তারপর প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল x বাই, মানে x স্কয়ার এর পরের টার্মটা, তাহলে x স্কয়ার, x মানে হচ্ছে আমার x বাই 1 প্লাস x হোল স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, তারপর এরপরে আমি আরো লিখতে পারি যে প্লাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু x বাই 1 প্লাস x হোল কিউব। এটা হচ্ছে আমার এই e⁻x ডিভাইডেড বাই 1 প্লাস x, এই জিনিসটার ইনফাইনাইট সিরিজ এক্সপানশন। আচ্ছা, এখন চিন্তা করো যে এই x 1 প্লাস x এগুলো তো সব আমার পজিটিভ কোয়ান্টিটি। তো এই পজিটিভ কোয়ান্টিটি গুলোকে আমি যে এখানে সাথে সাথে কি আছে, একটা করে কোএফিসিয়েন্ট আছে, যে এই যে 1 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, এখানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, এখানে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, একটা নাম্বার দিয়ে ভাগ করা হয়েছে। এখন এই নাম্বারগুলোকে আমি যদি বাদ দিয়ে দেই, এই নাম্বারগুলোকে আমি যদি ক্যান্সেল করে দেই, তাহলে এই পার্টটা এই তখন এই সিরিজের সামটা আরো বাড়বে নাকি কমবে? এনিওয়ান? বেড়ে যাবে স্যার। হ্যাঁ, বেড়ে যাবে, কারণ যেহেতু এখন আর আমি এই কতগুলো পজিটিভ নাম্বার দিয়ে ভাগ করছিলাম আগে, সেই ভাগগুলো করতেছি না, তাহলে এখন আমার জিনিসগুলো আরো বড় হবে, ঠিক আছে। তার মানে এই পার্টটা যেহেতু বেড়ে যাবে, তাহলে আমি লিখতে পারি এই যে এখানে যেটা লিখছি দেখো, যে e⁻x প্লাস 1 x ডিভাইডেড বাই 1 প্লাস x ইজ লেস দেন দিছি, কারণ এই যে এই পাশে দেখো আমি ফ্যাক্টোরিয়াল গুলো দেই নাই, ঠিক আছে, এই যে ফ্যাক্টোরিয়াল গুলো বাদ দিয়ে দিছি, বাদ দিয়ে দিলে এই পাশটা বড় হয়ে যাবে আর এই পাশটা ছোট হয়ে যাবে, সেই কথাটাই এখানে লেখা হয়েছে, ঠিক আছে, এই জায়গাতে। তো ওকে, তাহলে এই পার্টটা আশা করি বোঝা গেছে। এখন এই জিনিসটা, এই যে এই রাইট হ্যান্ড সাইডে যে জিনিসটা আছে, এটা একটা ইনফাইনাইট সিরিজ। এখানে আমার এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা আছে পুরোটাকেই তুমি যদি x চিন্তা করো, তাহলে 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস x কিউব প্লাস ডট ডট ডট, এটা কোন এক্সপানশনের ইনফাইনাইট সিরিজ মনে আছে তো? 1 প্লাস x হোল টু দি, সরি 1 প্লাস না 1 মাইনাস x হোল টু দি পাওয়ার মাইনাস 1, এটার এক্সপানশনটা এরকম ছিল, মনে আছে কিনা দেখো, x স্কয়ার প্লাস x কিউব প্লাস ডট 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 ডট, এইভাবে যাবে ইনফাইনাইট সিরিজ এক্সপানশন, এটার ফর্মুলা ছিল। তাহলে এটার সাথে আমি যদি এটা কম্পেয়ার করি, তাহলে এখানেও তাই, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পুরো জিনিসটাকে যদি x ধরে নেই, তাহলে আমার এই অংশটা হচ্ছে আসলে এই ইনফাইনাইট সিরিজটাই, যেখানে এই ফার্স্ট ব্র্যাকেটের পুরোটাই হচ্ছে আমার আসলে x। তাহলে এই পার্টটাকে আমি এখানে দেখো সমান সমান দিছি, ওই যে তোমাদের বলছিলাম যে একই লাইন বরাবর যদি লেখো, তাহলে সবসময় কম্পারিজন হবে যে আগের পার্টটার সাথে তোমার এখন নতুন যেটা লিখতেছো সেটা কি ইকুয়াল না গ্রেটার দ্যান অর লেস দ্যান। তো এখন আমার এই পার্টটা তো আসলে এই ইনফাইনাইট সিরিজের সমান,
এই ইনফাইনাইট সিরিজটা আসলে এই এক্সপ্রেশনের সমান, এই জন্য এখানে ইকুয়াল সাইন দিয়ে কি লিখলাম 1 মাইনাস এই যে এক্স, এক্স মানে হচ্ছে এই পুরোটা, তাহলে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স আর হোল টু দি পাওয়ার মাইনাস 1, এই যে মাইনাস 1। তো এখন এটাকে আবার সমান সমান দিয়ে সিম্পলিফাই করো, এই সিম্পলিফাই করলে দেখো 1 প্লাস এক্স আসবে। তোমরা কি বুঝতে পারতেছো কথা? এটাকে সিম্পলিফাই করলে অর্থাৎ কি করতে হবে, 1 মানে এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমার আছে 1 বাই এক্স বাই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1, এটা সমান সমান তাহলে আমি লিখতে পারি 1 প্লাস এক্স যদি লসাগু নেই তাহলে কত হয় 1 প্লাস এক্স, আর এখানে হবে হচ্ছে 1 প্লাস এক্স মাইনাস এক্স, তার মানে আর উপরে তো মাইনাস 1 আছেই পাওয়ার, তাহলে 1 বাই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার, এখানে এক্স এক্স ক্যান্সেল, হোল টু দি পাওয়ার মাইনাস 1, তার মানে এটাকে উল্টায় দিতে হবে, উল্টায় দিলে 1 প্লাস এক্স, তাহলে এই জিনিসটা আবার 1 প্লাস এক্স এর সমান। আশা করি এই পার্টটা ক্লিয়ার। তাহলে এখন তাহলে শুরুর সাথে কম্পেয়ার করো। তাহলে এই যে বাম পাশে প্রথমে আমরা শুরু করছিলাম ই টু দি পাওয়ার এক্স ওভার 1 প্লাস এক্স, ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস এক্স দিয়ে, সেটা দেখছিলাম লেস দ্যান হচ্ছে এই জিনিসটা, আর এই জিনিসটা আবার সমান সমান হচ্ছে 1 প্লাস এক্স। তাহলে আলটিমেটলি আমরা কি লিখতে পারবো যে ই টু দি পাওয়ার এক্স ওভার 1 প্লাস এক্স ইজ লেস দ্যান 1 প্লাস এক্স, এই 2 নাম্বারটা আসলে এইটা আর এই যে এইটা, ঠিক আছে। তো এখন আবার বোথ সাইডে ln নিলেই তো আমি তাহলে এই যে এইটা পেয়ে যাচ্ছি, যে বোথ সাইডে ln নিলে এই পাশে থাকবে হচ্ছে x ওভার 1 প্লাস এক্স আর লেস দ্যান ln 1 প্লাস এক্স, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। তাহলে এই যে বাম পাশটা প্রমাণ হয়ে গেল, এবং 1 আর 2 মিলে তাহলে আমরা এক কথায় এইভাবে লিখে দিতে পারি। স্যার হ্যাঁ বলো। আমরা যে এখানে কোফিশিয়েন্ট এবং টার্মগুলো এলিমিনেট করে দিচ্ছি এবং ইনইকুয়ালিটিটা নিয়ে আসছি, ওগুলা এক্সপ্লেইন করতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ এক্সপ্লেইন করতে হবে। ওকে স্যার। আচ্ছা, এখানে আরেকটা মজার প্রবলেম দেয়া আছে, খেয়াল করো। যদি এ বি সি ডি প্রত্যেকেই যদি গ্রেটার দেন 1 হয়, এ বি সি ডি 4টা নাম্বার দেয়া আছে, সবই একের চেয়ে বড়, তো তাহলে সেই ক্ষেত্রে তোমাকে প্রমাণ করতে হবে এই জিনিসটা। আচ্ছা, তো এখানে হিন্টস গুলো দেখো। প্রথমেই আমি লিখে দিছি a minus 1 into b minus 1 is greater than 0, এটা কিভাবে লিখলাম? কারণ হচ্ছে আমাদের দেয়া আছে এই প্রত্যেকেই গ্রেটার দেন 1, তার মানে কি a গ্রেটার দেন 1, b গ্রেটার দেন 1, c গ্রেটার দেন 1, d গ্রেটার দেন 1, তাই তো। তাহলে a মাইনাস a যেহেতু গ্রেটার দেন 1, তার মানে a মাইনাস 1 গ্রেটার দেন 0, এই কথা লেখা যাবে। একইভাবে b মাইনাস 1 গ্রেটার দেন 0, এটাও লেখা যাবে। তাহলে এই দুইটা কোয়ান্টিটি যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে তাদের গুণফলটাও কি হবে, গ্রেটার দেন 0 হবে। দুইটা পজিটিভ কোয়ান্টিটির গুণফলও তো পজিটিভ হবে। তাহলে a মাইনাস 1 ইন্টু b মাইনাস 1 গ্রেটার দেন 0 লিখতে পারি আমরা সেখান থেকে। তারপরে এখন এটাকে জাস্ট কি করা হয়েছে, গুণ করে ab প্লাস 1 গ্রেটার দেন, তাহলে এটাকে জাস্ট গুণ করবা, গুণ করলে দেখবা 4টা টার্ম আসবে, এ বি আসবে, আর মাইনাস 1 গুণ করলে প্লাস 1 আসবে, আর একটা আসবে মাইনাস এ মাইনাস বি, তাহলে মাইনাস এ মাইনাস বিটাকে ডান পাশে ট্রান্সফার করে দিবা, ঠিক আছে, অর্থাৎ বোথ সাইডে এ প্লাস বি যোগ করা যেটা আর কি। তো তাহলে এ বি প্লাস 1 গ্রেটার দেন এ প্লাস বি, এই পর্যন্ত আমরা পাইলাম। এরপরে এখান থেকে এই পার্টটা কিভাবে আসলো, এখান থেকে এই পার্টটা, সেটার জন্য হচ্ছে আমাকে যেটা করতে হবে, দুই পাশে দেখো আমার ছিল হলো ab plus 1 is greater than a plus b, এটা ছিল। আমি হচ্ছে যেটা করব, দুই পাশেই আরেক আবার ab plus 1 যোগ করব, ঠিক আছে, ab plus 1 এ পাশেও যোগ করলাম, এ পাশেও ab plus 1 যোগ করব, প্লাস ab plus 1। তাহলে বাম পাশে আসলে কি হয়ে যায়, এটাকে আমি লিখতে পারি 2ab plus 1, দুইটা করে যেহেতু আছে এখন। আর এই পাশে দেখো a আর এ বি, এই দুইটা থেকে যদি এ কমন নেই তাহলে কি থাকে,
বি প্লাস ওয়ান, আর এখানে বি প্লাস ওয়ান, এই যে বি আর ওয়ান তো রয়ে গেছে, বি প্লাস ওয়ান থেকে যাচ্ছে, বি প্লাস ওয়ান। তাহলে আবার এখন এই দুইটা টার্মের মধ্যে কি কমন আছে? বি প্লাস ওয়ান কমন আছে। তাহলে সুতরাং ফাইনালি আলটিমেটলি আমরা লিখতে পারবো এ বি প্লাস ওয়ান ইজ গ্রেটার দেন, এই যে বি প্লাস ওয়ানটা আবার যদি কমন নেই, তাহলে বি প্লাস ওয়ান ইন্টু এখানে থাকে হচ্ছে এ, আর এখানে থাকবে হচ্ছে ওয়ান। তাহলে এটাই তো আমার এই যে এই জায়গাতে আসছে যে 2ab plus 1 is greater than a plus 1 into b plus 1। আশা করি বুঝতে পারছো। তাহলে এইটা হচ্ছে আমার এক নাম্বার দিয়ে রাখলাম। দেন এই একই স্টাইলে আমরা a b নিয়ে এই কাজটা করছিলাম। তাহলে এখানে তো c গ্রেটার দেন 1, তারপরে d গ্রেটার দেন 1 সেটাও বলা ছিল, তাই না? তাহলে c দিয়েও তো আমরা চাইলে শুরু করতে পারতাম, অর্থাৎ c আর d দিয়ে যদি অ্যাপ্লাই করতাম এই পুরো অ্যাপ্রোচটা একইভাবে, যে c minus 1 into d minus 1 greater than 0। এই যে এখানে যেহেতু c greater than 1 d greater than 1 দেয়া আছে, তাহলে এই একই অ্যাপ্রোচটা যদি আবার অ্যাপ্লাই করতাম, তাহলে সেই ক্ষেত্রেও এই সিমিলার ভাবে এই পর্যন্ত আসতে পারতাম যে 2 ইন্টু এই যে ab এর বদলে তখন হয়তো হচ্ছে cd plus 1 greater than a plus 1 b plus 1 এর জায়গায় হয়তো c plus 1 d plus 1। এটা হচ্ছে 2 নাম্বার। এখানে আমি সিমিলারলি লিখে দিছি, পরীক্ষায় তোমরা অবশ্যই 7 নাম্বারের যদি কোশ্চেন থাকে এটা তোমরা অবশ্যই পুরোটা দেখায় আসতে হবে, ঠিক আছে? এই সিমিলারলি লিখে দিও না। আচ্ছা, তো এখন এই 1 আর 2 নাম্বার সেই দুটাকে তুমি যদি মাল্টিপ্লাই করো, যেহেতু এখানে এ বি সি ডি সবাই হচ্ছে গ্রেটার দ্যান 1, তার মানে সবাই পজিটিভ নাম্বার, সো এখানে দুইটা এরকম কোয়ান্টিটি ইনইকুয়ালিটি গুণ করতে পারবো আমরা উইদাউট দ্য চেঞ্জ অফ ইনইকুয়ালিটি সাইন, ঠিক আছে? এটা তো আমাদের থিওরেমে আমরা পড়ে আসছি বেসিক প্রপার্টির মধ্যে। তো তাহলে এই দুটাকে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি, বাম পাশে কি পেয়ে যাচ্ছি? বাম পাশে হচ্ছে 2 ইন্টু ab প্লাস 1 আছে এখানে, আর এই পাশে আছে 2 ইন্টু cd প্লাস 1। তার মানে গুণ করলে হবে 2 ইন্টু 2 গুণ করলে হবে হচ্ছে 4, আর ইন্টু ab প্লাস 1 ইন্টু cd প্লাস 1। আর ডান পাশে কি চলে আসতেছে? যে a প্লাস 1 b প্লাস 1, আর এখানে হচ্ছে c প্লাস 1 d প্লাস 1 চলে আসতেছে। এটা হচ্ছে 3 নাম্বার। তো দেখো আমাদের 3 নাম্বার আর যেটা প্রমাণ করতে হবে সেটা প্রায় ডান সাইডটা মিলে গেছে, ঠিক আছে? ডান পাশটা প্রায় মিলে গেছে, প্রায় না পুরোপুরি মিলে গেছে। বাম পাশটা মিলে নাই এখনো। বাম পাশটা এখানে আমার আনা দরকার 8 abcd প্লাস 1, সেখানে আমার আসছে 4 ab প্লাস 1 cd প্লাস 1। অসুবিধা নাই, আমরা এটা আনবো এখন। তো যেহেতু এই তুমি চাইলে সিমিলার ওয়েতে চিন্তা করলেও এটা আনতে পারো, আবার আমরা ওই যে আবার শুরু থেকে আনতে পারি, যে যেহেতু এই যে এখানে দেয়া আছে a গ্রেটার দেন 1 b গ্রেটার দেন 1, তার মানে আমি এই দুটো থেকে লিখতে পারবো ab গ্রেটার দেন 1। এই দুটাকে যদি মাল্টিপ্লাই করে দেই তাহলে ab গ্রেটার দেন 1 আসবে, সেখান থেকে আসবে কি ab মাইনাস 1 গ্রেটার দেন 0, এটা থেকে আবার এটা, ঠিক আছে? একইভাবে এই যে c গ্রেটার দেন 1 d গ্রেটার দেন 1, সেখান থেকে লেখা যাবে cd গ্রেটার দেন 1, তার মানে cd মাইনাস 1 গ্রেটার দেন 0। তাহলে এই যে তার মানে ab মাইনাস 1 cd মাইনাস 1 দুইটি হচ্ছে আমার পজিটিভ নাম্বার, এখান থেকে আর এখান থেকে। তাহলে এই দুটাকে আবার গুণ করলে একটা পজিটিভ নাম্বার হবে, সেই জন্যই লিখে দিছি ab মাইনাস 1 ইন্টু cd মাইনাস 1 গ্রেটার দেন 0। তারপর ওই যে আগের মতোই একই কাজ, আবার গুণ করতে হবে, চারটা টার্ম আসবে, দুইটাকে এই পাশে ট্রান্সফার করে দিব, অর্থাৎ এই সিমিলার এই লজিকটা দিয়েই আগাচ্ছি, এই একেবারে প্রথম যেটা করছিলাম। তো তারপরে আবার ওই যে দুই পাশে abcd প্লাস 1 যোগ করবা, তাহলে 2 abcd প্লাস 1 হবে, আর এই পাশে দেখবা ওই কমন টমন নেওয়ার পরে ab প্লাস 1 cd প্লাস 1 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা এই যে 4 নম্বরে যেটা পাইছি আর এই 3 নম্বরে যেটা পাইছি দুটাকে যদি একত্র করো তাহলেই কিন্তু হয়ে যাবে। 4 নাম্বারটাকে তুমি যদি এখন 4 দিয়ে মাল্টিপ্লাই করো 4 নাম্বারটাকে, তাহলে এখানে হয়ে যাবে 8, এখানে যেহেতু 2 আছে তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 8 abcd প্লাস 1 ইজ গ্রেটার দেন, এখানে কি আবার 4 দিয়ে মাল্টিপ্লাই হবে 4 ab প্লাস 1 ইন্টু cd প্লাস 1। তো এটাই তো হচ্ছে আমার 3 নাম্বারের বাম পাশ। তাহলে এইটা হলো এটার চেয়ে বড়, আবার এইটা আবার এই যে এই পার্টের চেয়ে বড়, তাহলে সুতরাং আমাদের যেটা প্রমাণ করা দরকার ছিল সেটা প্রমাণ হয়ে গেল। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, নাই। ওকে, সো প্র্যাকটিস প্রবলেম, এখানে কিছু প্র্যাকটিস প্রবলেম দেয়া আছে, এগুলো তোমরা ট্রাই করবা। যদি কোনোটায় কারো সমস্যা হয় তাহলে অবশ্যই গুগল ক্লাসরুমে জানাবা। ওকে, নেক্সট আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে কশি-শোয়ার্জ ইনইকুয়ালিটি। এটার আসলে অনেক প্রুফ আছে গুগলে, জাস্ট তুমি যদি সার্চ করো কশি-শোয়ার্জ ইনইকুয়ালিটি এবং প্রুফ, দেখবা যে অনেক অনেক প্রুফ পেয়ে যাবা। তো এইখানে আমার কাছে সবচেয়ে যেটা মনে হয়েছে যে তোমাদের হয়তো বুঝতে ইজি হবে, যেটা হচ্ছে অলরেডি ওই যে ইয়ের বইটাতে আছে, রেফারেন্স 2 তে আছে,
সেটাই আমি রেফারেন্স টুতেও দেখবা যে দুইটা প্রুফ দেয়া আছে। একটা হচ্ছে কিউএম গ্রেটার দেন কোয়াড্রেটিক মিন গ্রেটার দেন জিএম, সম্ভবত এটা অ্যাপ্লাই করে একটা প্রুফ দেয়া আছে, বা কিউএম গ্রেটার দেন এএম, আমার ঠিক খেয়াল নেই। তো ওই প্রুফটা আমি করি নাই, ওটা হয়তো তোমাদের একটু বুঝতে কষ্ট হতে পারে। এখানে যে প্রুফটা, এটা আশা করি বুঝতে সহজ হবে। তো আগে আমরা স্টেটমেন্টটা দেখি, সেকেন্ড প্রুফটা, অর্থাৎ ওই বইয়ের সেকেন্ড প্রুফটা। তো এখানের স্টেটমেন্টটা হচ্ছে যে যদি তোমার n সংখ্যক কতগুলো নাম্বার থাকে, টু সেট নাম্বার দেয়া থাকে, একটা সেটে আছে a1 a2 আপ টু an, এটা একটা ওয়ান সেট অফ নাম্বার, n নাম্বারস। আরেকটা সেট হচ্ছে b1 b2 আপ টু bn, দুইটা রিয়েল নাম্বারের দুইটা সেট দেয়া আছে। দুইটা সেটেই n সংখ্যক নাম্বার আছে, একটাকে আমরা বলতেছি a1 আপ টু an, আরেকটাকে বলতেছি b1 আপ টু bn। তো এই নাম্বারগুলোর জন্য তাহলে এই ইনইকুয়ালিটিটা সবসময় ট্রু হবে। এখানে নাম্বারগুলো দেখো যে রিয়েল নাম্বার হলেই হবে, কোনো কন্ডিশন নাই, পজিটিভ বা নেগেটিভ এরকম কিছু হওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, মানে যেটাই হোক কোনো সমস্যা নাই। এই বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে ওই এ সেটের নাম্বারগুলোর সবগুলোর স্কোয়ারের যোগফল। ঠিক আছে, সাম অফ দ্য স্কোয়ারস ইনটু বি সেটের নাম্বারগুলোর সাম অফ দ্য স্কোয়ারস। এই দুটোকে তুমি যদি গুণ করো, অর্থাৎ দুইটা সেটকে আলাদা আলাদা ভাবে সাম অফ স্কোয়ার করে দেন যদি গুণ করো, সেটা সবসময় বড় হবে যে এই নাম্বারগুলোকে আগে মানে শশ নাম্বারগুলোকে আগে মাল্টিপ্লাই করে দেন যদি তুমি স্কোয়ার করতে, সেটার চেয়ে বড় হইতো। ঠিক আছে, এই জিনিসটাকে কসিফার ইনইকুয়ালিটিটাকে দেখো তো, মানে তোমরা এন ডাইমেনশনাল ভেক্টর স্পেস পড়ছো না? এনিওয়ান? কেউ কোনো কথা বলে না কেন? আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো এন ডাইমেনশনাল ভেক্টর স্পেস কি কেউ তোমরা পড়ে আসছো না পড়ে আসো নাই? কি ব্যাপার? স্যার মেবি পড়ছি কিন্তু মনে নেই স্যার। যাই হোক, এন ডাইমেনশনাল ভেক্টর স্পেস তো তোমাদের লিনিয়ার অ্যালজেব্রাতেও থাকার কথা এবং ফিজিক্সের ওখানেও থাকার কথা, ভেক্টর ক্যালকুলাসের মধ্যে। জি স্যার। আচ্ছা, তো এন ডাইমেনশনাল ভেক্টর স্পেস, আচ্ছা একটা ভেক্টর যদি তোমার দেয়া থাকে যে ইউ সমান সমান এ বি সি, তিনটা কম্পোনেন্ট যদি দেয়া থাকে, একটা ভেক্টর দেয়া আছে ধরো, ঠিক আছে, এই যে কম্পোনেন্ট ফর্মে, এরকম তোমরা কি এইভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখছো, না এই যে এরকম এরকম করে লিখছো? ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছো, প্যারেনথেসিস। ওকে। তো এইটার ওই যে আমরা মনে আছে ভেক্টরের নর্মের ফর্মুলা কি ছিল? জি স্যার। মানে ওই যে লেংথ অফ দ্য ভেক্টর কিভাবে বের করতে? স্কয়ার রুট অফ the summation of squares of the হ্যাঁ, সাম অফ দ্য elements. স্কয়ারস অফ দ্য কম্পোনেন্টস। মনে আছে কিনা দেখো, তিনটার জন্য তো এইচএসসি তেই করে আসছো, এরকম ছিল যে নর্ম বা ওই ভেক্টরের লেংথ, জি স্যার। সেটা হচ্ছে রুট ওভার ওই কম্পোনেন্ট গুলোর স্কোয়ারের যোগফল। তো তাহলে আমি যদি এটাকে স্কোয়ার করে দিই বোথ সাইডে, তাহলে এটাকে আমি আসলে কি লিখতে পারবো? সমান সমান সাম অফ দ্য স্কোয়ারস, বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি, জাস্ট স্কোয়ার করে দিলে জি বেশি রুট চলে যাবে, বেশি স্কোয়ার হয়ে যাবে। জি স্যার। আচ্ছা, আর দুইটা এই একটা ইউ একটা ভেক্টর দেয়া আছে, আর একটা ভেক্টর যদি ভি দেয়া থাকে এক্স ওয়াই জেড, তাহলে ইউভি ভেক্টরের ডট প্রোডাক্টটা কি হবে বলো তো? ডট প্রোডাক্ট ax plus by plus gc এক্স প্লাস zc বিওয়াই সরি প্লাস সিজেড, কম্পোনেন্ট ফর্মে প্লাস দেয়া থাকলে cz। দুইটা হ্যাঁ ভেক্টর, হ্যাঁ, জাস্ট তাদের ওই যে স্ব কম্পোনেন্ট গুণ করে যোগ করতে হয়। ঠিক আছে, তাহলে এইটাকে যদি হচ্ছে আমি স্কোয়ার করি, তাহলে কি এইভাবে এরকম লেখা যাবে কিনা? বা তুমি সরাসরি এখানে স্কোয়ার লিখতে পারো, সমস্যা নাই, জাস্ট দুই পাশে স্কোয়ার করে দিচ্ছি। তাহলে দেখো তো এইটার সাথে এই চেহারাটা মিলে যায় কিনা কিছুটা। এই পার্টটা আসলে কি বলতো? আমার যদি এই এ ওয়ান থেকে এন পর্যন্ত একটা ভেক্টর হইতো, ধরো ইউ একটা এন ডাইমেনশনাল ভেক্টর হইতো, এগুলো যদি এই ইউ এর কম্পোনেন্ট হইতো a1 a2 an, তাহলে এই পার্টটা আসলে কি? এই যে এই পার্টটা হচ্ছে ইউ এর নর্মের স্কোয়ার না?
বোঝা যায় কিনা? জি স্যার। হ্যাঁ, জি স্যার বুঝতে পারছি। কারণ 3 ডাইমেনশনের জন্য এই যে এইটা, তাহলে এটা তো n ডাইমেনশনের জন্য। 3 ডাইমেনশনের জন্য যেমন তাদের কম্পোনেন্টের সাম অফ দ্য স্কয়ারস হচ্ছে আসলে ওই ভেক্টরের নরমের স্কয়ার, তাহলে এখানেও আসলে তাই। একইভাবে এই যে b1 b2 bn যদি আরেকটা ভেক্টর হইতো এবং সেই এই ভেক্টরের তাহলে নরমের স্কয়ার হচ্ছে এইটা। এই তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটা ভেক্টরের নরমের তুমি যদি স্কয়ার করো, নরমের স্কয়ারের গুণফল এটা সবসময় গ্রেটার অর ইকুয়াল হবে ওই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট। এই যে বাম পাশটা দেখো, বাম পাশটা কিন্তু আসলে ডট প্রোডাক্ট। a1 b1 প্লাস a2 b2 এই দুইটা ভেক্টরকে আমি যদি ডট করতাম তাহলে এই যে a1 ইন্টু b1 হইতো, a2 ইন্টু b2 হইতো, আপ টু an ইন্টু bn হয়ে সবগুলো যোগ হইতো। তাহলে এই পার্টটা আসলে u ডট v সেটার স্কয়ার। ঠিক আছে? তো বেসিক্যালি এন ডাইমেনশনাল স্পেসে কাজ করতে গিয়েই হচ্ছে এই জিনিসগুলো মানে ওখানে অ্যাপ্লাই করার জন্যই এই জিনিসগুলো হচ্ছে বের করা হয়েছে বা ডিরাইভ করা হয়েছে। ঠিক আছে? তোমার কাছে মনে হইতে পারে যে দুনিয়াতে তো a1 a2 আপ টু an এবং b1 b2 bn এই নাম্বারগুলো দিয়ে কত ধরনের এক্সপ্রেশনে আমি লিখতে পারতাম, কিউব করতে পারতাম, টু দি পাওয়ার 5 করতে পারতাম, রুট ওভার করতে পারতাম। তো সেগুলো রাইখা এইভাবে মানে এই জিনিসটা লেখার কি দরকার? ঠিক আছে? যে এই সবগুলোকে যোগ করে স্কোয়ার করে যোগ করে গুণ করতে হবে কেন? আবার এই পাশে গুণ করে তারপরে যোগ করে স্কোয়ার করতে হবে কেন? মানে বেসিক্যালি এই জিনিসগুলো হচ্ছে আমাদের ওই n ডাইমেনশনাল ভেক্টর স্পেসের সাথে রিলেটেড। ঠিক আছে? ওইখানে তুমি বিভিন্ন প্রমাণে বা বিভিন্ন ক্যালকুলেশনে এই জিনিসগুলো ইউজ করা হয়। ঠিক আছে? করতে গিয়ে আসলে এটা ডিরাইভ করা হচ্ছে যে এই জিনিসটা দেখাতে গেলে হয়তো তুমি দেখবা যে এটা অ্যাপ্লাই করে তুমি অন্য কোনো একটা জিনিস প্রমাণ করতে পারতেছো। আচ্ছা, তো যাই হোক, এটা হচ্ছে কশি-শ্বার্জ ইনইকুয়ালিটির স্টেটমেন্ট। তো এখন এইটাকেই তো সংক্ষেপে এইভাবে লেখা হয়েছে, আশা করি সামেশন সাইনের সাথে সবাই পরিচিত, সো এটা আমার আর এক্সপ্লেন করার দরকার নেই। আর মোরওভার এই গ্রেটার অর ইকুয়ালটা এটা ইকুয়াল সাইন হয়ে যাবে, ইকুয়ালিটি হয়ে যাবে যদি এই নাম্বারগুলো প্রপোর্শনাল হয় রেসপেক্টিভলি। অর্থাৎ প্রপোর্শনাল হওয়া মানে কি? এক মানে সমানুপাতিক হবে, তার মানে a1 বাই b1 এই রেশিওটা যা হবে a2 বাই b2 এই রেশিওটাও তাই হবে, আপ টু একেবারে an বাই bn এই সবগুলো একই রেশিওর হতে হবে, প্রপোর্শনাল হতে হবে। ঠিক আছে? এই সবগুলো যদি আমার ধরো k এর সমান হইতো তাহলে তো আমি বলতে পারি যে এই a1 তার মানে a1 সমান সমান k ইন্টু b1, অর্থাৎ a1 ইজ প্রপোর্শনাল টু b1। তোমাদের ওই যে সমানুপাতিক এর আইডিয়ার সাথে তো তোমরা পরিচিত। একটা কনস্ট্যান্ট মাল্টিপল হলেই তো তখন আমরা বলি যে এটা এটার সমানুপাতিক। একইভাবে a2 সমান সমান আমরা লিখতে পারতাম a2 সমান সমান হচ্ছে k ইন্টু b2, তার মানে a2 সমানুপাতিক b2। ঠিক আছে? দ্যাট মিন্স a1 আপ টু an আর b1 টু bn এগুলো সবাই যার যার সাথে অর্থাৎ একই সেম ইন্ডেক্সের সাথে প্রপোর্শনাল হবে। ঠিক আছে? এখন এই জিনিসটা আমরা প্রমাণ করব। প্রমাণটা একটু মনোযোগ দিয়ে দেখো। কনসিডার দ্য কোয়াড্রেটিক ট্রাইনোমিয়াল। এখানে আমি হুবহু ওই বইয়ের সেকেন্ড প্রুফটা কথা বলতেছি, সেকেন্ড রেফারেন্সের। তো সেকেন্ড না, সরি, থার্ড রেফারেন্সের। তো সেই জিনিসটা এখানে খুবই সংক্ষেপে লেখা আছে, আমি ব্যাখ্যা করতেছি। পরীক্ষায় কিন্তু অবশ্যই তোমরাও ব্যাখ্যা করে লিখতে হবে যদি আসে। ঠিক আছে? এখানে চিন্তা করো যে প্রথমে আমরা যে জিনিসটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের টোটাল নাম্বার আছে। এই আই হচ্ছে যদি ইন্ডেক্স হয় 1 থেকে n পর্যন্ত, i is equal to 1। আচ্ছা, এই জিনিসটা একটু ব্যাখ্যা করে দিই। তুমি চাইলে এভাবেও লিখতে পারো অথবা এভাবেও লিখতে পারো, i is equal to 1 2 ডট 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 n। এই দুইটা কথার মানে একই। এখানে আমি কি করছি, 1 কমা n দিয়ে উপরে একটা বার দিয়ে দিছি, এর মানে হচ্ছে 1 থেকে n পর্যন্ত যতগুলো ইন্টিজার আছে। অথবা তুমি চাইলে 1 কমা 2 কমা ডট 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 দিয়ে n লিখলেও একই জিনিস বোঝায়। আচ্ছা, এখন প্রথমে i is equal to 1 এর জন্য আমরা কি এই কথা লিখতে পারি কিনা দেখো তো। এই কথা লেখা যায় কিনা, ফর অল x belongs to r, এটা লেখা যায় কিনা? এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে কিনা বা বুঝতে অসুবিধা আছে কিনা?
a1 আর b1 যেহেতু রিয়েল নাম্বার, তাহলে a1 ইন্টু x মাইনাস b1 হোল স্কোয়ার এটা সবসময় গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে। x এর ভ্যালু তুমি যাই দাও না কেন, কোনো সমস্যা নাই। এই কথার সাথে সবাই এগ্রি করো কিনা? জি স্যার। যেহেতু যে কোনো রিয়েল নাম্বার, a1 b1 রিয়েল নাম্বার, x ও রিয়েল নাম্বার, তাহলে a1x মাইনাস b1 এটাও একটা রিয়েল নাম্বার। সেই রিয়েল নাম্বারের স্কোয়ার অবশ্যই গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে। এটা আমাদের একেবারে বেসিক একটা থিওরেম ছিল। তো একইভাবে আমি লিখতে পারবো a2x minus b2 whole square greater or equals to 0 for all x belongs to R. এই সিমিলার ওয়েতে ফাইনালি লিখতে পারবো anx minus bn whole square greater or equals to 0 for all x belongs to R. তার মানে আমি এক কথায় যদি এই জিনিসটাকে লিখি, এক কথায় যে for each I is equal to 1 to n in general aix minus bi whole square is greater or equals to 0 for any x. ঠিক আছে, এক ইন জেনারেল লিখে দিলাম। আচ্ছা, এখন যেহেতু সবগুলাই গ্রেটার অর ইকুয়ালস টু 0, তাহলে এদের সামেশন, এদেরকে যদি অ্যাড করি, যোগ করি এই সবগুলো ইনইকুয়ালিটিকে, তাহলে সামেশনটাও তো গ্রেটার অর ইকুয়ালস টু 0 থাকবে। বাম পাশে তাহলে কি হয়ে যাবে, এই সবগুলো ইনইকুয়ালিটি, এখানে এনটা ইনইকুয়ালিটি আছে, এই যে 1 2 তারপরে আপ টু এন পর্যন্ত, তাহলে এই সবগুলোকে যদি আমি যোগ করি, তাহলে যোগ করলে আসলে কি লিখতে পারবো, এক লাইনে যদি সামেশন দিয়ে লিখি, সামেশন i is equal to 1 to n aix minus bi whole square greater or equals to 0। আশা করি বুঝতে পারছো। সবগুলোকে জাস্ট যোগ করে এক লাইনে একবারে লিখে দিছি যে i এর ভ্যালু 1 বসাইলে প্রথমটা পাবা, i এর ভ্যালু 2 বসাইলে দ্বিতীয়টা পাবা, ঠিক আছে, i এর ভ্যালু আপ টু এই যে এইভাবে n টা বসাইলে n বসাইলে এই n নাম্বারটা পাবা। তাহলে এই সবগুলোর যোগফলও তাহলে গ্রেটার অর ইকুয়ালস টু 0 হবে, যেহেতু প্রত্যেকেই আলাদাভাবে গ্রেটার অর ইকুয়ালস টু 0। তাহলে এখন এটাকে হচ্ছে আমরা এক্সপান্ড করি বাম পাশটাকে। এটাকে এভাবে লেখা যায় কিনা দেখো, i is equal to 1 to n, এখানে এই হোল স্কয়ারটাকে যদি এক্সপান্ড করি তাহলে কি হবে, ai স্কয়ার x স্কয়ার মাইনাস 2 x ai ai bi প্লাস bi স্কয়ার গ্রেটার অর ইকুয়ালস টু 0, ডান পাশে যা আছে তাই। এটা আশা করি বোঝা গেছে। তাহলে এরপরে দেখো এই সবগুলোর যোগফল, মানে এখানে তো n সংখ্যক আছে প্রত্যেকটা, তাহলে আমি আলাদা আলাদা ভাবে এভাবে লিখতে পারি কিনা যে তুমি i is equal to 1 থেকে n বসালে এখানে প্রত্যেকটা, যেমন ai কয়টা পাবা, a1 পাবা, a2 পাবা, আপ টু an পাবা, একইভাবে এখানে a1 b1 আসবে, a2 b2 আসবে, ঠিক আছে, a3 b3 আসবে আপ টু। তাহলে এই জিনিসটাকে এভাবে লেখা যায় কিনা যে x স্কয়ার, আচ্ছা একবারে দেখাবো, একবারে দেখালে আবার বুঝতে সমস্যা হবে, যে সামেশন i is equal to 1 to n ai স্কয়ার x, এটা একটা লিখলাম, মাইনাস আমি এভাবেও লিখতে পারি যে সামেশন, অর্থাৎ সামেশন গুলোকে আলাদা আলাদা করে দেখাচ্ছি। তুমি এখানেও তো একই তো কথা, সমস্যা নাই, তুমি এই i যদি পুরোটার উপরে একবার অ্যাপ্লাই করে তারপরে আবার i is equal to 2 i is equal to 3 এই পুরোটার উপরে একবার অ্যাপ্লাই করে যা পাবা, এভাবে আলাদা আলাদা করেও তো তাই আসবে আসলে, 2x ai bi প্লাস সামেশন i is equal to 1 to n bi whole square greater or equals to 0। ওকে, দেন এখন দেখো প্রথম টার্মটা খেয়াল করো, প্রথম টার্মের মধ্যে দেখো আইটা অ্যাপ্লাই হচ্ছে কার উপরে, আইটা অ্যাপ্লাই হচ্ছে এ আই এর উপরে, এক্স কিন্তু প্রত্যেকটা টার্মের সাথেই থাকবে। অর্থাৎ তুমি যদি এটাকে আমি যদি এক্সপান্ড করে লিখি তাহলে কিভাবে লিখবো, প্রথমে i is equal to 1 বসালে a1 স্কয়ার x প্লাস তারপরে i is equal to 2 বসালে a2 স্কয়ার x, এইভাবে যেতে 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 an
স্কোয়ার এক্স। স্যার এক্স স্কোয়ার হবে না? ও সরি, এক্স স্কোয়ার, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এক্স স্কোয়ার সবগুলো তো এক্স স্কোয়ার হবে। এখন তাহলে আমি যদি হচ্ছে এই এক্স স্কোয়ারটা কমন নিয়ে নিই, এই পুরো সবগুলোর মধ্যে যেহেতু এক্স স্কোয়ার আছে, a1 এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার আছে, a2 স্কোয়ারের সাথে আপ টু n স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারটা কমন নিয়ে আমি তো এভাবে লিখতে পারি যে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস আপ টু an স্কোয়ার, এভাবে তো লেখা যায়। তো তার মানে এটাকে আরো সিম্পলিফাই করে লিখলে এক্স স্কোয়ার সামেশন i is equal to 1 to n ai স্কোয়ার, এভাবেও লেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে কিনা? অর্থাৎ যেটা আমার ইন্ডেক্সটা যেটার মধ্যে নাই, এক্সপ্রেশনে যেখানে ইন্ডেক্সটা অ্যাপ্লাই করা হয় নাই, সেই পার্টটাকে অর্থাৎ ওই কনস্ট্যান্ট টার্মটাকে আমি এটা বাইরে নিয়ে আসতে পারি সামেশনের। ঠিক আছে, এই যে দেখালাম এক্সপ্লেইন করে। তো তাহলে আমরা এটা যদি বাইরে নিয়ে এসে লিখি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আলটিমেটলি কি দাঁড়ায় দেখি, যে এখানে এক্স স্কোয়ারটা বাইরে চলে আসবে, এক্স স্কোয়ারটা বাইরে চলে আসলে থাকবে হচ্ছে সামেশন, সরি, এক্স স্কোয়ার সামেশন i is from 1 to n ai স্কোয়ার। এই যে এক্স স্কোয়ারটাকে বাইরে রাখলাম কারণ এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এটার মধ্যে তো আর ইনইকুয়ালিটি মানে ইন্ডেক্স নাই, সো এটা সবার সাথেই গুণ, তাহলে এই কারণে এটাকে কমন নিয়ে বাইরে বের করে নিয়ে আসা যায়। আচ্ছা, তারপরে একইভাবে এই সেকেন্ড টার্মে দেখো কোনটা আছে, এই যে 2x যে টার্মটা, ঠিক আছে, এই 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 টার্মটা তো আসলে কনস্ট্যান্ট, এটার মধ্যে কোনো আই নাই, তাহলে একইভাবে এখানে যদি 2x টার্মটা বাইরে নিয়ে আসি, তাহলে থাকে হচ্ছে সামেশন i is equal to 1 to n ai bi, ঠিক আছে। একইভাবে আর ফাইনাল যে টার্মটা আছে ওটা যা আছে তাই থাকবে, সামেশন i is from 1 to n bi স্কয়ার greater or equals to 0। ওকে, আচ্ছা এখন তাহলে আমি দেখো এটাকে আবার কি লিখতেছি, এই যে ai গুলো হচ্ছে সব রিয়েল নাম্বার, তাহলে ai এর স্কয়ার এর যোগফল, এই যে এই টার্মটা, সেটা একটা রিয়েল নাম্বার, তো ধরলাম সেটা হচ্ছে ক্যাপিটাল A, ঠিক আছে, এক্স স্কয়ার a মাইনাস এই যে এই পার্টটা, এটাও একটা রিয়েল নাম্বার, যেহেতু a আর b এগুলো রিয়েল নাম্বার, তাহলে ai ইন্টু bi এগুলো সব রিয়েল নাম্বার, তাহলে আলটিমেটলি তোমার সেগুলো গুণ করে যোগফল সেটাও একটা রিয়েল নাম্বার হবে। তাহলে এই পার্টটাকে আমি লিখতে পারি, দেখো -2 আর এটা পুরোটাকেই যদি তুমি হচ্ছে সি ধরে নাও, সরি বি ধরে নাও, তাহলে কি আসতেছে প্লাস এক্স ইন্টু বি। বি ধরলাম কাকে, আমি বি ধরলাম হচ্ছে -2 সামেশন i is from 1 to n ai bi, এই পুরো পার্টটাকে বি ধরে নিছি, এক্স বাদে বাকি পুরো অংশটাকে বি ধরে নিছি। আচ্ছা, তারপরে প্লাস একই সিমিলার ওয়েতে এটাকে আমি ধরে নিলাম সি গ্রেটার অর ইকুয়ালস টু 0। তাহলে এই জিনিসটা আসলে কি, এখন একটু খেয়াল করো, এই পার্টটা আসলে কি আসলো, এখানে এ বি সি এরা হচ্ছে রিয়েল নাম্বার, আর এক্স কি, এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল যেটার কন্ডিশন হচ্ছে যে এক্স বিলংস টু আর, ফর অল এক্স বিলংস টু আর, আমরা শুরুতেই বলছিলাম। তাহলে এই পার্টটা আসলে দেখা যাচ্ছে যে এই বাম পাশটা হচ্ছে একটা এক্স এর সাপেক্ষে একটা কি কোয়াড্রেটিক পলিনোমিয়াল, ax স্কয়ার প্লাস bx প্লাস সি, একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল যেখানে এক্সটা হচ্ছে একটা রিয়েল ভ্যারিয়েবল। তো আর এ বি সি হচ্ছে আমার রিয়েল নাম্বার, রিয়েল কোএফিসিয়েন্ট। তো তাহলে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল, সেটা এখানে দেখা যাচ্ছে যে যে কোনো এক্স এর জন্য, আমরা শুরুতেই কিন্তু এটা বলে আসছি যে এক্স এর কোনো রেস্ট্রিকশন নাই, এক্স যে কোনো রিয়েল নাম্বার, তাহলে যে কোনো এক্স এর জন্যই আমরা দেখতে পাচ্ছি যে এই কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা সবসময় গ্রেটার অর ইকুয়ালস টু 0 হচ্ছে, এই যে ডান সাইড সবসময় পজিটিভ হচ্ছে। তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে তাহলে এই 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 পার্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শোনো, যে এই পলিনোমিয়ালটার যে ডিসক্রিমিনেন্ট, মনে আছে তো তোমাদের, ডিসক্রিমিনেন্ট পড়ছিলা রুট বের করার সময়, তো এটার যে ডিসক্রিমিনেন্ট, এটার ডিসক্রিমিনেন্টের ফর্মুলা কি ছিল, বি স্কয়ার মাইনাস 4a
সি নাকি, এটাকে তো আমরা ডিসক্রিমিনেন্ট বলি। তো এই ডিসক্রিমিনেন্টটা আমি বলবো যে সবসময় লেস দ্যান অর ইকুয়ালস টু 0 হবে। এই কথা যেহেতু সত্য, এখান থেকে আমি এইটা বলতে পারি। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে। কোনো একটা পলিনোমিয়াল যদি সবসময় সব এক্স এর সব ভ্যালুর জন্যই ওই পলিনোমিয়ালটা যদি সবসময় পজিটিভ অথবা 0 হয়, গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0 হয়, তাহলে তার ডিসক্রিমিনেন্টটা অলওয়েজ লেস দ্যান অর ইকুয়ালস টু 0 হবে। কারণ স্যার কি বলে কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা আইদার এক্স এক্সিস কে টাচ করবে বা এক্স এক্সিস এর উপরে থাকবে। তার সাথে ডিসক্রিমিনেন্ট নেগেটিভ হওয়ার সম্পর্ক কি? তাহলে স্যার যদি ডিসক্রিমিনেন্ট নেগেটিভ হয় তাহলে তো রুট হচ্ছে ইমাজিনারি রুট থাকবে না? এক্স্যাক্টলি। ঠিক আছে, ভেরি গুড। এটাই জানতে চাচ্ছিলাম যে যে কোনো একটা আমরা যেহেতু বলে দিচ্ছি যে পলিনোমিয়ালটা সবসময় পজিটিভ আমরা পাচ্ছি, অথবা বড়জোর 0-র সমান। তার মানে পলিনোমিয়ালটাকে তুমি যদি গ্রাফ করো, এদিকে এক্স অ্যাক্সিস আর এদিকে হচ্ছে এই পলিনোমিয়ালটা অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস সি, পলিনোমিয়ালটাকে যদি গ্রাফ করো তুমি, তাহলে আমরা বলেই দিচ্ছি যে এই পলিনোমিয়ালটার ভ্যালু সবসময় হচ্ছে গ্রেটার অর ইকুয়ালস টু 0। তার মানে এটা সবসময় উপরের দিকে থাকবে, বড়জোর কোথাও এসে টাচ করে যেতে পারে এক্স অ্যাক্সিসটাকে, মানে 0 হতে পারে, ওয়াই এর ভ্যালু সর্বনিম্ন 0 হতে পারে, 0-র নিচে নামবে না। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে যদি পলিনোমিয়ালটা কোথাও টাচ না করতো, তাহলে এটার কোনো রিয়েল রুট নাই। পলিনোমিয়াল যদি এরকম হয় যে সেটা এক্স অ্যাক্সিসকে কোথাও টাচ করতেছে না, তখন সেটা কোনো রিয়েল রুট থাকে না, ইমাজিনারি রুট থাকে। আর ইমাজিনারি রুট থাকার জন্য আমাদের নিশ্চয়ক বা ওই যে ডিসক্রিমিনেন্ট যেটা, সেটার শর্ত কি ছিল যে সেটা লেস দ্যান 0 হইতে হবে, বি স্কয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হইতে হবে যদি কোনো বাস্তব রুট না থাকে, সব রুটগুলো যদি ইমাজিনারি হয় বা জটিল সংখ্যা হয়। আর যদি কোথাও টাচ করে, সেই ক্ষেত্রে তো ওই 0 যদি হয়, সেক্ষেত্রে আমরা জানি ডিসক্রিমিনেন্টটা কি সর্বোচ্চ 0 হতে পারে। ডিসক্রিমিনেন্টটা যদি 0 হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই যে রিয়েল এবং ইকুয়াল রুট থাকার শর্ত যেটা, ঠিক আছে, যে বাস্তব এবং সমান মূল থাকবে। কোন জায়গায় টাচ করে গেলে তখন আমরা বলি যে এখানে একই জায়গায় ওই যে স্পর্শক হলে তখন সেখানে একটা রুটই দুইবার আছে, ঠিক আছে। তার মানে তখন হচ্ছে আমাদের ডিসক্রিমিনেন্টটা সেই ক্ষেত্রে শর্ত হচ্ছে যে ডিসক্রিমিনেন্টটা সেই ক্ষেত্রে 0 হইতে হবে। তাহলে যেহেতু পলিনোমিয়ালটা আইদার পজিটিভ অর মানে অ্যাট লিস্ট 0 এর নিচে নামবে না, তাহলে অবশ্যই এই ডিসক্রিমিনেন্টটা হয় নেগেটিভ অথবা 0 হতে পারে। ডিসক্রিমিনেন্টটা পজিটিভ হওয়া সম্ভব না, কারণ ডিসক্রিমিনেন্ট পজিটিভ হইলে আমার তখন দুইটা রিয়েল এবং আলাদা মূল থাকতে হইতো, অর্থাৎ এইরকম ঘটনা ঘটতে হইতো। দুইটা রিয়েল এবং অসমান রুট থাকতে গেলে তোমাকে পলিনোমিয়ালটাকে নিচে নামতে হবে, ঠিক আছে। বুঝতে পারছো কিনা? পলিনোমিয়ালটাকে অবশ্যই এই এক্স অ্যাক্সিস এর নিচের দিকে যাইতে হবে, অথবা তুমি এভাবেও চিন্তা করতে পারো যে এরকম হইতে হবে, এই যে এখানে একবার ছেদ করছে এখানে, তাহলে সেক্ষেত্রে যে এই পাশ তো নেগেটিভ, যে এই পার্টটা তো নেগেটিভ। কিন্তু আমি বলছি যে পলিনোমিয়ালটা কখনোই নেগেটিভ না, এটা আমরা দেখাই আসছি, ঠিক আছে। তাহলে সুতরাং এই ডিসক্রিমিনেন্ট যেহেতু লেস অর ইকুয়ালস টু 0, এখন এইখান থেকেই দেখবা যে আমাদের অরিজিনাল পার্টটা চলে আসছে। তাহলে আমরা এই যেহেতু পলিনোমিয়ালটা আমাদের গ্রেটার অর ইকুয়ালস টু 0 অলওয়েজ, তাহলে আমরা লিখতে পারবো যে এটার ডিসক্রিমিনেন্ট বি স্কয়ার মাইনাস 4ac, দিস ইজ অলওয়েজ লেস অর ইকুয়ালস টু 0। এখন বি স্কয়ার, বি কি ছিল মনে করে দেখো, বি সমান সমান কি ধরছিলাম, এই যে দেখো এখানে, এই যে এটা হচ্ছে আমার বি, বি ধরছিলাম আমরা হচ্ছে দিস ওয়ান। তাহলে আর এ ধরছিলাম কোনটা, যে এই পার্টটাকে ধরছিলাম হচ্ছে এ, এই পার্টটাকে এ আর এই পার্টটাকে সি। তাহলে এখন এই ভ্যালুগুলো জাস্ট আমরা বসায় দিই। তাহলে বি সমান সমান হচ্ছে -2 সামেশন i ইজ ইকুয়াল টু 1 থেকে n ai bi, এটা ছিল আমার বি।
এই পুরোটা, তাহলে এই পুরোটার হোল স্কয়ার মাইনাস 4, আচ্ছা a এর ভ্যালু ছিল সামেশন i is equal to 1 to n ai স্কয়ার, আর b এর ভ্যালু c সমান ছিল সামেশন i is equal to 1 to n bi স্কয়ার is less than or equals to 0। তার মানে কি আসলো, এটাকে স্কয়ার করলে হয়ে যাবে 4 মাইনাস 2 এর স্কয়ার হচ্ছে 4 প্লাস 4 ইন্টু সামেশন i is from 1 to n ai bi হোল স্কয়ার। ঠিক আছে, দেখো স্কয়ারটা এটার উপরে যাবে আর এটার উপরে যাবে, আর মাইনাস 4 এখানে তো যা আছে তাই, এটা লিখতেছি না, লেস অর ইকুয়ালস টু 0, সিমিলার যা আছে তাই থাকবে। তাহলে দুই পাশ থেকে দুই পাশে যদি 4 দিয়ে ভাগ করে দেই, 4 একটা পজিটিভ নাম্বার, তাহলে দুই পাশে 4 দিয়ে ভাগ করে দিলে এই পাশে 4 কাটা এই পাশে 4 কাটা, তাহলে কি থাকে সামেশন i is from 1 to n ai bi এই পুরোটার হোল স্কয়ার, আর এখানে মাইনাস দিস ইনটু দিস, তাহলে এই মাইনাসটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে ওটা প্লাস হয়ে যাবে, তার মানে প্লাস আসবে হচ্ছে সামেশন i is from 1 to n ai স্কয়ার, আর এখানে সামেশন i is from 1 to n bi স্কয়ার। দেখো এইটাই হচ্ছে আমাদের কশি-শোয়ার্জ ইনইকুয়ালিটি। ওইখানে এই পার্টটা বামে লেখা ছিল, এই পার্টটা ডানে লেখা ছিল। আমরা ওখানে যাই, এই যে দেখছো, এই যে আমাদের অরিজিনাল কশি-শোয়ার্জ ইনইকুয়ালিটি, এই যে এই পার্টটা হচ্ছে বামে লেখা ছিল আর এই পার্টটা যে ডান দিকে, আর একটু আগে আমরা যেটা প্রমাণ করছি সেখানে এই পার্টটা বামে লিখছি, এই পার্টটা ডানে লিখছি। ইনইকুয়ালিটি সাইন ঠিকই আছে। আচ্ছা, এখন তাহলে আমাদের প্রমাণ শেষ, এখন দেখাতে হবে যে ইকুয়ালিটি হোল্ড করে যদি এই নাম্বারগুলো প্রপোর্শনাল হয়। তাহলে সেই জিনিসটা কিভাবে আসে, এই যে যেহেতু আমরা প্রথমে শুরু করছিলাম কি দিয়ে, মনে আছে কিনা দেখো, প্রথমে শুরু করছিলাম যে এই যে ফর ইচ আই ai মাইনাস aix মাইনাস bi হোল স্কয়ার গ্রেটার অর ইকুয়ালস টু 0, এটা দিয়ে শুরু করছিলাম এবং তারপরে এই সবগুলোকে যোগ করছিলাম। তাহলে এখন এইখানে যদি তোমার এই আমরা এই জিনিস এই পার্টটা ইনইকুয়ালিটির জায়গায় ইকুয়াল হবে কখন, যদি আমাদের এই প্রত্যেকটা স্কয়ার টার্ম আলাদা আলাদা ভাবে 0 হয়, তাই না? সবগুলো স্কয়ার টার্ম গ্রেটার অর ইকুয়ালস টু 0 ধরে আমরা শুরু করছি, এখন যদি এগুলো সব যদি ইকুয়াল হতে হয় তাহলে অবশ্যই সবগুলো স্কয়ার টার্ম ইকুয়াল টু 0 হইতে হবে। স্কয়ার টার্ম ইকুয়াল টু 0 হওয়া মানে হচ্ছে এই a1x মাইনাস b1 ইকুয়ালস টু 0 হওয়া, a2x মাইনাস b2 ইকুয়াল টু 0 হওয়া, আপ টু anx মাইনাস bn সমান সমান 0 হওয়া। তাহলে একটা একটা করে যদি সব তুমি লেখো যে a1x মাইনাস b1 সমান সমান 0, তাহলে সেখান থেকে আসে a1x সমান সমান b1, তার মানে a1 বাই b1 সমান সমান x। একইভাবে ওই যে a2x মাইনাস b2 সমান সমান 0, সেখান থেকে পাবা a2 বাই b2 সমান সমান x। তো এই আলটিমেটলি সবগুলোই তুমি আসলে দেখবা যে x এর সমান, তার মানে সবগুলো আসলে প্রপোর্শনাল এবং a1 বাই a2 b1 বাই b2 আপ টু an বাই bn সবগুলো আসলে ইকুয়াল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কশি-শোয়ার্জ ইনইকুয়ালিটির প্রমাণ। তো এটা প্রায় পরীক্ষায় আসে। আজকে এই পর্যন্তই, আজকে নেক্সট যাচ্ছি না, নেক্সট ক্লাসে বাকি যেটুকু আছে ওটুকু শেষ করব। ঠিক আছে, তো এই কশি-শোয়ার্জ ইনইকুয়ালিটির প্রুফটা যদি কারো এখনো বুঝতে সমস্যা থাকে তাহলে গুগল ক্লাসরুমে জানাও, আর আশা করি বুঝতে পারছো। তারপরে যদি সমস্যা থাকে ভিডিওটা আবার দেখো, রেকর্ডেড ভিডিওটা, সেক্ষেত্রে হয়তো আবার ক্লিয়ার হবে, আর তাও যদি সমস্যা থাকে তো জানাও। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইনইকুয়ালিটি, সো এটা প্রুফটা অবশ্যই দেখবা। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, আর না হলে আজকে এই পর্যন্তই।